আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো দীর্ঘ ব্যস্ততার মাঝখানে আমরা কয়েকদিন ক্লাস দিতে পারি নাই, তো আবার তোমাদের সামনে চলে আসলাম। তো আমরা পড়তেছিলাম হচ্ছে আমাদের জীববিজ্ঞানের 2 নম্বর চ্যাপ্টার জীবকোষ ও টিস্যু নিয়ে। তো এই চ্যাপ্টার থেকে আমরা অলরেডি 2টা ক্লাস করে ফেলছি। ইনশাল্লাহ আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। নেক্সট ক্লাসগুলোতে আমরা কোশ্চেন সলভিংয়ের মধ্যে ঢুকে যাব, ঠিক আছে? তো আজকের এই ক্লাসটার আমরা মোটামুটি আগের 2টা ক্লাসে 2টা টপিক শেষ করে ফেলছি। 1 নম্বর টপিক হচ্ছে আমাদের যে কনসেপ্ট ম্যাপ ছিল সেগুলা নিয়ে কথা বলছি। তারপরে কোষের যে মেইনলি উদ্ভিদ কোষ কী এগুলা নিয়ে কথা বলা হয়েছে। তারপরে তোমার 2 নম্বর যে কনসেপ্টটা, এখানে কোষের ভিতরের যে অঙ্গাণুগুলো এগুলা নিয়ে আমরা কথা বলছি, এবং এই জায়গা থেকে যে কী কী কোশ্চেন হতে পারে, ক মার্কের, খ মার্কের অথবা গ ঘতে কোন কোন কোশ্চেন আমাদের বোর্ড পরীক্ষায় সব থেকে বেশি আসে সেগুলো আমরা আলোচনা করছি। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের কনসেপ্ট নাম্বার 3 কাজ পরিচালনায় কোষের ভূমিকা, এইটা নিয়ে আমরা কথা বলবো। এবং তোমরা আমার ফার্স্ট লেকচার যারা করছো তারা নিশ্চয়ই জানো, আমাদের কনসেপ্ট ম্যাপের মধ্যে আমরা বলছিলাম যে এই টপিক এবং এর আগের লেকচারে যে টপিকটা ছিল, এই 2টা টপিক থেকে আমাদের বোর্ড পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন আসে। তার মানে বুঝতেই পারতেছো আমাদের আজকের লেকচারটাও একদম ইম্পর্টেন্ট একটা লেকচার হতে যাচ্ছে, ঠিক আছে? তো চলো কথা না বাড়ায়া আমরা আমাদের লেকচারে চলে যাই, আমাদের পড়াশোনা শুরু করি, ঠিক আছে? তাইলে ভাই আজকের পড়াশোনার মেইন আলোচ্য বিষয় হচ্ছে কাজ পরিচালনায় কোষের ভূমিকা। তাহলে কোষ আমাদের বডিতে কি ধরনের কাজ করে, আমাদের যেহেতু এইটা প্রাণী এবং উদ্ভিদ সমন্বিত একটা চ্যাপ্টার, সো আমাদের এবং উদ্ভিদের, ঠিক আছে, 2টা বডিতেই কিভাবে কাজ পরিচালনা করে। প্রথম কথা হচ্ছে কাজ পরিচালনা শুধুমাত্র একটা কোষের পক্ষে করা সম্ভব না, ঠিক আছে? উদ্ভিদের যে কোনো একটা কোষের পক্ষে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল কাজ পরিচালনা করা সম্ভব না। তাহলে কি করে ভাইয়া? উদ্ভিদ অথবা প্রাণীর দেহে কোষগুলা, বেশ কয়েকটা কোষ মিলিতভাবে কাজ করে, ঠিক আছে? তো যখন এই অনেকগুলা কোষ একত্র হয়ে একটা নির্দিষ্ট কাজ করে তখন এর আবার কোষ থাকে না, ঠিক আছে? তখন এদেরকে আমরা কোষ বলি না, তখন এরা কোষ না হয়ে কি হয়ে যায় ভাই? টিস্যু হয়ে যায়, ঠিক আছে? তখন এরা কোষ না হয়ে কি হয়ে যায়? টিস্যু। তার মানে মেইন কথা হচ্ছে কাজ পরিচালনায় কোষের ভূমিকা আমাদের টপিক হইলেও আমাদের আলোচ্য বিষয় হবে টিস্যু নিয়ে, যে কাজ পরিচালনায় টিস্যুর ভূমিকা। তো আমাদের বইয়ে, আমাদের পাঠ্য বইয়ে তোমাদের এই চ্যাপ্টারে টিস্যুকে 2 ভাগে ভাগ করে দেওয়া আছে। একটা হচ্ছে উদ্ভিদ টিস্যু আর একটা প্রাণী টিস্যু। আমরা 2টা নিয়ে কথা বলবো। 1 নাম্বার হচ্ছে ওরা দিছে বইয়ে উদ্ভিদ টিস্যু নিয়ে কথা বলা আছে, আরেকটা হচ্ছে প্রাণী টিস্যু। সো এই 2টা আমাদের টিস্যু বা কাজ পরিচালনার মধ্যে মেইন আলোচ্য বিষয়। তো আমরা একটা একটা করে পড়বো। আগে আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে পড়বো এবং পরে প্রাণী টিস্যু। তোমাদের বইয়েও কনসেপ্ট ওয়াইজ আগে উদ্ভিদ টিস্যু নিয়ে পড়ানো আছে, তারপরে প্রাণী টিস্যু, ঠিক আছে? তো আমরা চলো যাই উদ্ভিদ টিস্যুর মধ্যে। আচ্ছা, তার আগে আরেকটা কথা, টিস্যু কাকে বলে এই সংজ্ঞা যদি পরীক্ষায় আসে তাহলে কি লিখবা? টিস্যু কাকে বলে এটা ভাইয়া এক কথায় তোমরা এভাবে লিখবা যে একাধিক কোষ, ঠিক আছে, 2 বা ততোধিক কোষ যখন একত্র হয়ে একটা নির্দিষ্ট কাজে নিয়োজিত হয় তখন তাকে টিস্যু বলে। শেষ, ঠিক আছে? তাহলে 2 বা ততোধিক কোষ যখন একত্র হয়ে একটি নির্দিষ্ট কাজে নিয়োজিত হয় তখন আমরা তাকে টিস্যু বলি, ঠিক আছে? তাহলে চলো আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে পড়াশোনা করি এখন। উদ্ভিদ টিস্যু, ভাই উদ্ভিদ টিস্যু আমাদের বই অনুযায়ী বা আমরা যেটা জানি সেটা হচ্ছে উদ্ভিদ টিস্যু মূলত 2 ধরনের। 1 নাম্বার হচ্ছে ভাজক টিস্যু, আরেকটা হচ্ছে স্থায়ী টিস্যু। উদ্ভিদ টিস্যু মূলত 2 রকমের। 1 নাম্বার ভাজক টিস্যু আর 2 নাম্বার স্থায়ী টিস্যু, ঠিক আছে? তাহলে ভাজক টিস্যু আর 2 নাম্বার হচ্ছে স্থায়ী টিস্যু। ওকে, তাহলে ভাজক টিস্যু বিষয়টা কি ভাইয়া? যে টিস্যুগুলো আমার ভেঙে যায়, মানে ভাগ হইতে পারে, বিভাজিত হইতে পারে, ঠিক আছে, সেগুলোকে আমরা বলি ভাজক টিস্যু। তার মানে এই টিস্যুগুলো কি হয়? বিভাজিত হয়। ওকে, আর স্থায়ী টিস্যু কি ভাই? এই টিস্যুগুলো বিভাজিত হয় না, ঠিক আছে? আমি শর্টে লিখলাম
হয় না, তোমরা নোট করার সময় সুন্দর করে লিখবা, ঠিক আছে? তাহলে যে টিস্যু আমার বিভাজিত হয় সেগুলোকে আমরা বলি ভাজক টিস্যু, আর যে টিস্যু আমার বিভাজিত হয় না সেগুলোকে আমরা বলি স্থায়ী টিস্যু, ঠিক আছে? এখন এই তোমাদের বইয়ে ভাজক টিস্যু বা যে টিস্যুগুলো বিভাজিত হয় এই টিস্যু নিয়ে আলোচনা করা হয় নাই, তবে স্থায়ী টিস্যু নিয়ে আমাদের আলোচনা হয়েছে, ঠিক আছে? তো স্থায়ী টিস্যুতে কী ভাগে আমরা ভাগ করি, বা স্থায়ী টিস্যু মূলত 3 ধরনের, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে সরল টিস্যু, 2 নাম্বার ভাইয়া জটিল টিস্যু, আর 3 নাম্বার নিঃস্রাবী টিস্যু। ওকে, তাহলে আমার স্থায়ী টিস্যু মূলত আমি এই 3 ভাগে ভাগ করি, ঠিক আছে? স্থায়ী টিস্যুকে 3 ভাগে ভাগ করলাম, ঠিক আছে? সরল টিস্যু, জটিল টিস্যু এবং হচ্ছে নিঃস্রাবী টিস্যু। আচ্ছা, তো আমাদের বইয়ে নিঃস্রাবী টিস্যু নিয়ে কোনো কথা বলা নেই, নিঃস্রাবী টিস্যু আলোচনা আগেই বাদ, পড়া কমে গেল। তাহলে কী নিয়ে আলোচনা করা হয়েছে? আমাদের বইয়ে 2টা টিস্যু নিয়ে আলোচনা করছে, সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে, ঠিক আছে? সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তাহলে সরল টিস্যু আমার কাকে বলে? যে স্থায়ী টিস্যুগুলো আমার আকার, আকৃতি এবং গঠনগত দিক থেকে একই রকম, তারা হচ্ছে সরল টিস্যু, ঠিক আছে? তাহলে এক কথায় লিখে ফেলো যেটা কি কি, আকার, আকৃতি, গঠনগত দিক থেকে একই রকম, ঠিক আছে? তাদেরকে আমরা বলি সরল টিস্যু। ভাই সরল টিস্যুকে আবার ভাগ করা হয় 3 ভাবে। সরল টিস্যুকে আমরা ভাগ করি 3 ভাবে, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে প্যারেনকাইমা, 2 নাম্বার কোলেনকাইমা, কোলেনকাইমা, 3 নাম্বার স্ক্লেরেনকাইমা। ওকে, তাইলে সরল টিস্যুকে আমরা আবার ভাগ করলাম 3 ভাগে। 1 নাম্বার প্যারেনকাইমা, 2 নাম্বার কোলেনকাইমা, 3 নাম্বার স্ক্লেরেনকাইমা, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের একটু জানা লাগবে। এখান থেকে এমসিকিউ এর জন্য প্যারেনকাইমা এই জায়গা থেকে এবং স্ক্লেরেনকাইমা এই জায়গা থেকে একটু এমসিকিউ মূলক কোশ্চেন আসে। তো প্যারেনকাইমা থেকে কী কী কোশ্চেন আসে ভাইয়া? প্যারেনকাইমা কোষের মধ্যে যখন আমার ক্লোরোফিল থাকবে তখন সেটাকে আমরা বলি ক্লোরেনকাইমা, ঠিক আছে? তোমরা এখানে সুন্দর করে লিখে নাও যে প্যারেনকাইমার মধ্যে যখন আমার ক্লোরোফিল থাকবে তখন আমরা সেটাকে বলি ক্লোরেনকাইমা, এবং প্যারেনকাইমার মধ্যে যখন বায়ু কুঠরি থাকবে, বড় বড় জলজ উদ্ভিদের ক্ষেত্রে প্যারেনকাইমা বড় বড় বায়ু কুঠরি থাকে, এটাকে আমরা বলি অ্যারেনকাইমা, ঠিক আছে? তাহলে 2টা কথা তোমরা লিখে রাখবা, ক্লোরেন কাইমা আর একটা হচ্ছে অ্যারেনকাইমা, ঠিক আছে? তাহলে ক্লোরেনকাইমা এবং অ্যারেনকাইমা এই 2টা আমাদের প্রচুর এমসিকিউ এ প্রচুর আসে, ঠিক আছে? এমসিকিউ, সো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, ঠিক আছে? এখন স্ক্লেরেনকাইমা, এটার আবার 2টা জিনিস আছে, 2টা ভাগ আছে। 1 নাম্বার হচ্ছে ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। ওকে, এটাকে আমরা বলি ফাইবার, স্ক্লেরাইড, ঠিক আছে? স্ক্লেরাইডের আরেকটা অপর নাম হচ্ছে স্টোন সেল, স্টোন সেল, ঠিক আছে? স্ক্লেরাইডের অপর নাম কি? স্টোন সেল। এই কথাটা পরীক্ষায় আসে এমসিকিউ আকারে। স্টোন সেল কি বা স্টোন সেল কাকে বলে এমসিকিউ এ দিয়ে দেয় অনেক সময়, সো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সরল টিস্যু নিয়ে আমাদের মোটামুটি পড়াশোনা শেষ। সরল টিস্যু আগে আমরা সুন্দর মতো সংজ্ঞা পড়লাম, আকার, আকৃতি এবং গঠনগত দিক থেকে একই রকম, সেটাকে আমরা বলি সরল টিস্যু। তারপরে এদের প্রকারভেদ দেখলাম। সরল টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করি, প্যারেনকাইমা, কোলেনকাইমা, হচ্ছে স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমাকে আবার আমরা এর মধ্যে 2টা জিনিস দেখলাম, একটা হচ্ছে ক্লোরেনকাইমা, যখন হচ্ছে ক্লোরোফিল থাকবে তখন আমরা এটাকে বলবো ক্লোরেনকাইমা।
এবং জলজ উদ্ভিদের যখন হচ্ছে বায়ুকুঠুরিযুক্ত বড় বড় বায়ুকুঠুরি থাকবে তখন সেটাকে আমরা বলবো অ্যারেনকাইমা। ঠিক আছে, স্ক্লেরেনকাইমার মধ্যে ফাইবার এবং স্ক্লেরাইট এটা পড়বো। এখানে স্ক্লেরাইডের আরেকটা নাম বা অপর নাম হচ্ছে স্টোন সেল, এই জিনিসটা আমরা পড়বো। ঠিক আছে, তো নোট করে নাও, আমি একটু সাইডে আসতেছি, একটু নোট করো তোমরা। ঠিক আছে, ওকে। আচ্ছা, আশা করি সবার নোট করা হয়ে গেছে। তো আমরা এখন এর পরবর্তী টপিকের মধ্যে যাব, জটিল টিস্যু। ঠিক আছে, জটিল টিস্যু নিয়ে পড়বো। আমি এই পাশেরগুলো মিশাইয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে জটিল টিস্যু কি ভাইয়া? জটিল টিস্যু কাকে বলে এইটা বা এর সংজ্ঞাটা আগে আমরা জানি। জটিল টিস্যু হচ্ছে ভাই যখন বিভিন্ন ধরনের টিস্যু একবারে মিলিত হয়ে স্থায়ী টিস্যু গঠন করবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের টিস্যু মিলিত হবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের টিস্যু হতে পারে, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের কোষ, বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে ঠিক আছে, তাহলে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে আমরা বলি ভাইয়া জটিল টিস্যু। তাহলে বিভিন্ন ধরনের কোষ বা বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে আমরা বলতেছি জটিল টিস্যু। ঠিক আছে, এখন এই জটিল টিস্যুকে মেইনলি প্রধানত আমরা দুইটা ভাগে ভাগ করি। জটিল টিস্যুকে মেইনলি প্রধানত আমরা দুইটা ভাগে ভাগ করি। এক নাম্বার হচ্ছে জাইলেম আর দুই নাম্বার হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, এই জটিল টিস্যুর আবার একটা অপর নাম আছে, একে কিন্তু পরিবহন টিস্যু বলা হয়। তাহলে পরিবহন টিস্যু মানেটা কি ভাই? যে এরা উদ্ভিদের খাদ্য তৈরিতে আমাদের যে পুষ্টি উপকরণগুলো লাগে, যেমন পানি লাগে, মাটি থেকে পানি এবং পুষ্টি উপাদানগুলো শোষণ করে উদ্ভিদের পাতায় পৌঁছায়, পাতায় থেকে খাদ্য তৈরি হয় এবং সেটা সারা বডিতে ছড়ায় পড়ে। তো এই যে পানিটাকে উপরে নিয়ে যাও এবং উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি হয়, সেই খাদ্যকে উদ্ভিদের সারা বডিতে ছড়ায় দেওয়া, এই কাজটা কে করে? এই দুইটা জিনিস করে, যার একটার নাম হচ্ছে জাইলেম আর একটার নাম হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, তাহলে জাইলেম হচ্ছে আমার ঊর্ধ্বমুখী কাজ করে, মনে রাখবা। জাইলেম বর্গীয় জতে, জাইলেম বর্গীয় জতে হচ্ছে জল, তার মানে জাইলেমের সাথে জলের সম্পর্ক আছে। তাহলে জাইলেম কি করে? জল পরিবহন করে। তাহলে জল কই পাওয়া যায়? উপরে না নিচে? নিচে, মাটির মধ্যে থাকে। তো ও মাটিতে শিকড়ের সাহায্যে পানি শোষণ করে ওপরে পাতায় নিয়ে যায় পৌঁছায়। ঠিক আছে, ওপরে পাতায় নিয়ে যায় পৌঁছায়। এবং তাহলে একটা যদি উপরের দিকে নিয়ে যায় তাহলে আর একটা বিপরীত দিকে হবে, এটা তো এমনি নর্মালি বোঝা যাচ্ছে। তাহলে ফ্লোয়েম কি করে? উদ্ভিদের পাতায় যে খাদ্য তৈরি হচ্ছে, এই প্রস্তুতকৃত খাদ্য ও হচ্ছে সারা বডিতে ছড়ায় দেয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এদের প্রধান কাজ। এটা পরীক্ষা অনেক সময় আসে, জটিল টিস্যুর কাজ বাজ এগুলা পরীক্ষায় ঘ মার্কে দিয়ে দেয়। তো এই জিনিসটা যদি মেকানিজমটা তুমি বোঝো, তোমার মতো করে তুমি সুন্দর করে লিখতে পারবা। ওকে, তাইলে আসো আমরা কি শিখলাম? উদ্ভিদের জটিল টিস্যুকে মেইনলি আমরা দুই ভাগে ভাগ করলাম, জাইলেম আর হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে জাইলেম, দুই নাম্বার হচ্ছে ফ্লোয়েম। ঠিক আছে, শর্ট টেকনিক বলে দিলাম যে জাইলেম থেকে জলের সম্পর্ক, তার মানে কি জল নিচ থেকে উপরের দিকে যাবে, এই যে ঊর্ধ্বমুখী চিহ্ন দিয়ে রাখো, যেটা উপরের দিকে যাচ্ছে। ফ্লোয়েমকে নিম্নমুখী চিহ্ন দিয়ে রাখো, নিম্নমুখী মানে এই উপর থেকে নিচে সারা বডিতে ছড়ায়া দিচ্ছে। ঠিক আছে, তো এটা মেইনলি মেকানিজম দিয়ে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এখন জাইলেমের মধ্যে কিছু কোষ আছে যে কাজগুলা করে, যেমন হচ্ছে এক নাম্বার ট্রাকিড, দুই নাম্বার ভেসেল, তারপরে জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে জাইলেম ফাইবার। ঠিক আছে, ঠিক তেমনিভাবে ফ্লোয়েমের মধ্যে আমরা চার ধরনের কোষ লক্ষ্য করি। এক নাম্বার সিপ কোষ, দুই নাম্বার সঙ্গী কোষ, তিন নাম্বার ফ্লোয়েম প্যারেনকাইমা,
4 নাম্বার ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে, তো এই তো মোটামুটি আমাদের জাইলেম ফ্লোয়েম নিয়ে পড়াশোনা, বা আমার হচ্ছে তোমার টিস্যু নিয়ে পড়াশোনা, জটিল টিস্যু নিয়ে পড়াশোনা। ঠিক আছে, আচ্ছা সরি এখানে একটা রসৌকার বাদ পড়ে গেছে, ডোন্ট মাইন্ড। ঠিক আছে, তাইলে আমরা মোটামুটি উদ্ভিদ টিস্যু কাভার করে ফেলছি। উদ্ভিদ টিস্যু আমরা ফার্স্টে বললাম ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু বিভাজিত হয়, স্থায়ী টিস্যু বিভাজিত হয় না। স্থায়ী টিস্যুর মধ্যে আমরা পড়ছি ভাইয়া সরল টিস্যু, জটিল টিস্যু এবং হচ্ছে নিঃস্রাবী টিস্যু। নিঃস্রাবী টিস্যু আমাদের বইয়ে আলোচনা নাই, আমাদের বইয়ে সরল টিস্যু, জটিল টিস্যু নিয়ে আলোচনা করা আছে। সরল টিস্যু নিয়ে পাশে আলোচনা করছি, অবশ্যই আমি মিশিয়ে দিছি, তাও এখানে দেখা যাচ্ছে 3 প্রকার। ঠিক আছে, এবং এদের কথা বললাম যে আকার, আকৃতি এবং গঠনগত দিক থেকে একই রকম হবে। জটিল টিস্যু কী হবে, বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে টিস্যু তৈরি হয় তাকে আমরা জটিল টিস্যু বলি। এই জটিল টিস্যু হচ্ছে 2 রকমের, 1 নাম্বার জাইলেম, 2 নাম্বার ফ্লোয়েম। জাইলেম ঊর্ধ্বমুখী, ফ্লোয়েম নিম্নমুখী। ঠিক আছে, তাহলে জাইলেমের মধ্যে 4 ধরনের কোষপ্রাচীর, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমের মধ্যেই সিপকোষ, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। ঠিক আছে, তো মোটামুটি এটা আমাদের পড়া শেষ উদ্ভিদ টিস্যু। চলো আমরা এরপরের টপিকে তোমার হচ্ছে প্রাণী টিস্যুর মধ্যে চলে যাই। ঠিক আছে, উদ্ভিদ টিস্যু আমাদের মোটামুটি শেষ। ঠিক আছে, তোমরা বই থেকে বাকি কনসেপ্টগুলো সবাই ক্লিয়ার করে নিবা, এবং যে টপিকগুলো আমি বেশি বেশি বললাম যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো তোমরা একটু বই থেকে সুন্দর করে দাগায় নিবা। তো এরপরে যেটা, সেটা হচ্ছে ভাই প্রাণী টিস্যু। প্রাণী টিস্যু, প্রাণী টিস্যু মানে কি ভাইয়া, এই যে আমাদের মতো মানুষ বা প্রাণ আছে যাদের, তারা তো উদ্ভিদের মধ্যেও পড়ে যায়। ঠিক আছে, তো প্রাণ আছে যাদের বলে যারা একটু উন্নত শ্রেণীর, প্লান্টি অ্যানিমেলিয়া আমরা প্রথম অধ্যায়ে দেখে আসছি। ঠিক আছে, তো অ্যানিমেলিয়া শ্রেণীভুক্ত যারা, ঠিক আছে, তো তাদের মধ্যে কি হচ্ছে, প্রাণী টিস্যুগুলোকে আমরা মূলত 4 ভাগে ভাগ করি। ঠিক আছে, 1 নাম্বার আমরা লিখবো হচ্ছে আবরণী টিস্যু। ঠিক আছে, আমি টিস্যু লিখলাম না, তোমরা লিখে নিবা আবরণী টিস্যু। তারপরে আমরা ভাইয়া পড়ব হচ্ছে তরল মানে যোজক টিস্যু। এরপরে পড়ব পেশি টিস্যু। তারপরে আমরা পড়ব স্নায়ু টিস্যু। লিখে ফেলি, তাইলে এখানে পড়ব হচ্ছে যোজক টিস্যু। তারপরে আমরা পড়ব পেশি টিস্যু। লাস্টে গিয়ে আমরা পড়ব স্নায়ু টিস্যু। ওকে, তাহলে প্রাণী টিস্যুকে মেইনলি 4টা ভাগে ভাগ করি। তোমরা সুন্দর করে খাতায় সবাই তুলে নাও, এইভাবেই লিখো, তাইলে নিচে নিচে লিখলে ওই জিনিসটা মূলত তোমার পড়তে সুবিধা হবে। তাছাড়া বইয়ের মধ্যে তো এই প্রাণী টিস্যু নিয়ে মনে হয় 3 পেজ আলোচনা করা আছে, আর এটা যদি তুমি এখানে লেখো, লিখবা যে 1 পেজেরও অনেক কম জায়গার মধ্যে লেখা শেষ। সো যত কম জায়গায় লেখা শেষ হবে তত পড়তে আমার সুবিধা হবে। অল্প জিনিস পড়তে ভাল লাগে এবং পড়ার মনেও থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মানে কি বলবো সাইকোলজিক্যাল বিষয়। ওকে, তাহলে আবরণী টিস্যু কি, এটা ভাইয়া 1 নাম্বার, এটা 3 ভাগে ভাগ করি আমরা আবরণী টিস্যু। প্রথম নাম্বার হচ্ছে আমার স্কোয়ামাস আবরণী টিস্যু। ঠিক আছে, স্কোয়ামাস আবরণী টিস্যু, স্কোয়ামাস আবরণী টিস্যু। আচ্ছা, আমি আবরণী টিস্যু লিখলাম না, তোমরা লিখে নিবা। ঠিক আছে, এইটা দেখতে কেমন ভাই, এটা মাছের আইসের মতো, আইস আকৃতির। দেখছো না আইস কেমন হয়, এই যে এইরকম সাইজের, এই যে এইরকম। ঠিক আছে, এই যে আইসের মতো পাতলা, এগুলাকে আমরা বলি, এই মাঝখানে এটা নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। এরপরে 2 নাম্বার হচ্ছে ভাইয়া কিউবয়েডাল। ঠিক আছে, কিউবয়েডাল আবরণী টিস্যু। এটা দেখতে কেমন ভাই, এইটাই যে এরকম যদি একটা বেজ হয়, এই যে কিউবের মতো দেখতে হবে। ঠিক আছে, এই যে কিউবের মতো দেখতে, এজন্য এটার নাম কিউবয়েডাল। ওকে, এই যে মাঝখানে এগুলা হচ্ছে নিউক্লিয়াস, কিউবয়েডাল আবরণী টিস্যু। এরপরে ভাইয়া 3 নাম্বার হচ্ছে কলামনার। আবরণী টিস্যু, এটা কি ভাই, এটাও ধর, এটা যদি একটা বেজ হয়, এটা এই যে কলামের মতো এরকম লম্বা লম্বা। ওকে, এই যে এটা কলামনার। ঠিক আছে, কলামনার আবরণী টিস্যু। আশা করি আবরণী টিস্যু তোমরা বুঝতে পারছো। তোমরা বই থেকে সুন্দর মতো এক্সাম্পলগুলো এখান থেকে পড়ে নিবা। আমাদের বইটাকে ফোকাসে রাখতে হবে, শুধু
লেকচার করলাম, নোট করলাম, পড়া শেষ, বিষয়টা এরকম না। আমরা লেকচার এবং নোট করব পড়াটাকে মডিফাই করার জন্য। মেইন পড়া আমাদের বইয়ের মধ্যেই থাকবে, বই থেকেই আমরা মেইনলি পড়বো। কোশ্চেন যা হবার বইয়ের মধ্যে থেকেই হয়, বইয়ের বাইরে থেকে এখন পর্যন্ত কোনো কোশ্চেন হয়ও না, ইনশাল্লাহ কোনোদিন হবেও না। ওকে, এরপরে যোজক টিস্যু। ভাইয়া যোজক টিস্যু আবার হচ্ছে মোটামুটি 3 রকমের। 1 নাম্বার হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, 1 নাম্বার আমরা বলি ফাইব্রাস, 2 নাম্বার ভাই স্কেলিটাল, স্কেলিটাল হচ্ছে 2 ধরনের ভাই, একটাকে আমরা বলি কমলাস্থি, আরেকটাকে বলি আমরা অস্থি। ভাই কমলাস্থি বিষয়টা কি? ওই যে আমরা কুরবানির সময়ে বলো, বা নট অনলি কুরবানি, বাসায় যখন তুমি মুরগির মাংসও খাও, তখন কি হয়, ওই যে মুরগির যে রান থাকে, ঠিক আছে, লেগ পিস যেইটা, ওইটার দেখবা একটা হাড়ের মাথায় একটা সুন্দর নরম কুচকুচির মতো একটা হাড় পাওয়া যায়, ওইটাকে আমরা বলি হচ্ছে কমলাস্থি। এই যে তোমার কানের যে পিনাটা আছে, দেখো এইটাকে ভাঁজ করলে ভাঁজ হচ্ছে, ঠিক আছে, এটাও হচ্ছে কমলাস্থি, ঠিক আছে। আর অস্থি জিনিসটা কি ভাই? এই যে হাড় হাড্ডি, ঠিক আছে, হাতের মাথার, এগুলাকে আমরা বলি অস্থি। ওকে, আর এরপরের 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ভাই তরল যোজক টিস্যু, ঠিক আছে, তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যুর মধ্যে ভাই 2টা জিনিস আছে, 1 নাম্বার হচ্ছে রক্ত, 2 নাম্বার হচ্ছে লসিকা, ঠিক আছে। তাহলে রক্ত, এইটা নিয়ে একটু পড়াশোনা করা লাগবে, এটা আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে। রক্তকে আমরা ভাগ করলে 2টা জিনিস পাই, একটা হচ্ছে রক্ত রস, আর একটা হচ্ছে রক্ত কণিকা। রক্ত রসের মধ্যে আবার কি পাবো আমরা? রক্ত রসের মধ্যে পানি পাবো, ঠিক আছে, পানি পাবো এবং জৈব অজৈব কিছু পদার্থ পাবো, ঠিক আছে। আমি শুধু পদার্থ লিখলাম, জৈব অজৈব পদার্থ পাবো, ঠিক আছে। পানি পাবো এখানে 91 থেকে 92%, আর 8 থেকে 9% আমি পাবো হচ্ছে জৈব অজৈব পদার্থ। কণিকাগুলোর মধ্যে আমি কি পাবো? এখানে পাবো ভাইয়া লোহিত রক্তকণিকা, আরবিসি, শ্বেত রক্তকণিকা, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, আর একটা হচ্ছে প্লাটিলেট। এই 3টা আমি এখান থেকে পাবো। ওকে, ঠিক আছে, তাহলে এই 3টা কণিকা আমি এখান থেকে পাবো। ওকে, এরপরে লসিকা বিষয়টা কি ভাই? লসিকা হচ্ছে আমার টিস্যুর যে ফাঁকে ফাঁকে বা কোষের ফাঁকে ফাঁকে যে তরলগুলো আমি পাই, সেগুলোকে আমি বলি লসিকা। এগুলাকে আমরা কি বলবো? লসিকা বলবো। ওকে, এরপরে আসো পেশি। পেশির মধ্যে আমরা পাবো ভাইয়া 1 নাম্বার ঐচ্ছিক পেশি, 2 নাম্বার অনৈচ্ছিক পেশি, আর 3 নাম্বার হচ্ছে ভাইয়া হৃৎপেশি। ওকে, তাইলে ঐচ্ছিক, অনৈচ্ছিক আর হৃৎপেশি। তাহলে ঐচ্ছিক পেশি বিষয়টা কি ভাইয়া? ঐচ্ছিক পেশি হচ্ছে ভাইয়া যে পেশিটা আমরা চাইলেই নাড়াতে পারবো, এই যে হাত নাড়াচ্ছি, এটাকে আমরা বলি ঐচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি, এটা আমরা ইচ্ছা করলে নড়াচড়া করতে পারবো না, ঠিক আছে। তারপরে হৃৎপেশি, এইটা ভাইয়া হৃৎপিণ্ড থাকে, হৃৎপিণ্ড গঠিত হয় যে পেশিতে, সেটাকে আমরা বলি হৃৎপেশি। এটাও ভাই মানে অন কাইন্ড অফ অনৈচ্ছিক পেশি, মানে এটা চাইলেই আমরা নড়াচড়া করতে পারবো না, ঠিক আছে। এছাড়া বইয়ে আরেকটু ডিটেলসে বলা আছে, যেমন ঐচ্ছিক পেশির এখানে নিউক্লিয়াস কতগুলো থাকে, এটার কোষগুলো শাখান্বিত কি না, এটা তোমরা বই থেকে একটু সুন্দর করে এই ডিফারেন্সটা এখানে বক্স আকারে তুলে রাখবা। ওকে, আচ্ছা, এরপর আসো স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু ভাইয়া মেইনলি হচ্ছে নিউরন নিয়ে কথাবার্তা। ওকে, স্নায়ু টিস্যু এখানে কি মেইনলি নিউরন নিয়ে কথাবার্তা। নিউরনটা কি হয়? ওর একটা এরকম কোষ দেহ থাকে, আর সাথে কি থাকে? প্রলম্বিত অংশ থাকে। ওকে, কোষ দেহ, কোষ দেহ থাকে, প্রলম্বিত অংশ থাকে। ওকে, কোষ দেহ, এই জিনিসটার নাম হচ্ছে কোষ দেহ। আর প্রলম্বিত অংশ, এই যে শাখা প্রশাখার মতো যে জিনিসগুলো ছড়ায় গেছে এদিক ওইদিকে, এগুলাকে আমরা বলি প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ আবার 2 রকমের, একটা হচ্ছে অ্যাক্সন, আরেকটা হচ্ছে ডেনড্রন। ওকে, তো
তোমরা সুন্দর করে নিচে এই চিত্র সহ এই কথাগুলো লিখে রাখো, এটা পরীক্ষায় আমার গ মার্কে সুন্দর করে দিয়ে যায়, চিত্র সহ নিউরনের গঠন ব্যাখ্যা করো বা লেখো। তো এই তো মোটামুটি আমার প্রাণী টিস্যুর মধ্যে এই আলোচনাগুলাই আছে তোমাদের বইয়ে দেয়া। আর পরীক্ষাও বারবার এই জায়গাগুলো থেকে আসে, এখানে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদপেশি বা পেশি টিস্যু এটা ইম্পর্টেন্ট, নিউরনের গঠনটা বেশি ইম্পর্টেন্ট। এছাড়া তরল টিস্যুর মধ্যে ব্লাড, রক্তটা আমাদের ইম্পর্টেন্ট, লসিকা কাকে বলে এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে। আর আবরণী টিস্যু যেটা, এটা এমসিকিউ এর জন্য আমরা দেখে নিব। বাস, আমাদের পড়াশোনা মোটামুটি এই টপিক নিয়ে শেষ। আমরা আসো এর পরবর্তী টপিকে পড়ব। এর পরবর্তী টপিকটা আমাদের কি ছিল? অঙ্গতন্ত্র। ঠিক আছে ভাইয়া, এই টপিক থেকেও পরীক্ষায় কোনোদিন প্রশ্ন আসে নাই, অঙ্গতন্ত্র টপিক থেকে। তো অঙ্গতন্ত্র টপিকটাও যদি আমরা না পড়ি তো আমাদের খুব বেশি ক্ষতি হয়ে যাবে না। আর এরপরে তো বলছিলামই যে অনুবীক্ষণ যন্ত্র যে টপিকটা, এই টপিকটা মূলত আমাদের প্র্যাকটিক্যালে পড়ানো হয় বা প্র্যাকটিক্যাল করানো হয়, তো এটাও আমাদের লাগবে না। তাইলে মোটামুটি আমাদের দ্বিতীয় চ্যাপ্টার আমরা অলরেডি শেষ করে ফেলছি। আমাদের পরবর্তীতে এই দ্বিতীয় চ্যাপ্টারের যে কোশ্চেন সলভিং ক্লাসটা, এটা তোমাদের সামনে আসবে। আর এই চ্যাপ্টারে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের তোমরা নিশ্চয়ই শুনছো বা দেখছো গ্রুপে যে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা সাজেশন বই বের করছি। তো আমাদের বইয়ের কাজ অলরেডি শেষ এবং বইগুলো আমরা হাতে পাইছি। তো তোমাদের যাদের এই সাজেশন বই নেওয়ার ইচ্ছা আছে বা আগ্রহ আছে বা ভাইয়াদের কথা শুনতে বুঝতে ভালো লাগে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং সামনে এই বই নিয়ে আমরা এক্সট্রা একটা সেশন রাখবো বা ক্লাস রাখবো তোমাদের সাথে বই নিয়ে কথা বলার জন্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। কোনো প্রবলেম থাকলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।